এগিয়ে যাও, কামান দাগো। আল্লাহু আকবার। চারদিক থেকে আক্রমণ করো। সালটা ছিল 1526। ভারতের ইতিহাসের এক মোড় ঘোরানো মুহূর্ত। ভাবুন তো, পানিপথের ধুলাময় প্রান্তরে একটা বিশাল সাম্রাজ্য ভেঙে পড়ছে, আর ঠিক সেখানেই জন্ম নিচ্ছে আরও বড় এক সাম্রাজ্য। কি ছিল এই যুদ্ধের পেছনে? শুধু কি সৈন্যের সংখ্যা, নাকি রণকৌশল আর প্রযুক্তির এক অবিশ্বাস্য খেলা? প্রশ্নটা শুনতে খুব সহজ, তাই না? কিভাবে একটা ছোট্ট বাহিনী তার থেকে 10 গুণ বড় একটা শক্তিকে হারিয়ে দিতে পারে? কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে ভারতের ইতিহাস বদলে দেওয়ার মতো এক গল্প। এটা আসলে শুধু এক আন্ডারডগের গল্প নয়, এটা ছিল বুদ্ধির লড়াই। চলুন আজ সেই রহস্যটাই খুঁজে বের করা যাক। একবার বাবরের দিকটা ভাবুন তো। একদিকে তার হাতে মাত্র দিগামো 20,000-এর মতো সৈন্য, আর অন্যদিকে ইব্রাহিম লোদির 1,00,000 সৈন্যের বিশাল এক বাহিনী। শুধু তাই নয়, সাথে ছিল 1000 যুদ্ধ প্রশিক্ষণিত হাতি। সত্যি বলতে, যে কোনো সাধারণ সেনাপতির চোখে এটা ছিল একটা আত্মঘাতী মিশন, জেতার কোনো সম্ভাবনাই যেন ছিল না। কিন্তু দেখুন, যুদ্ধ তো শুধু সৈন্যের সংখ্যা দিয়ে হয় না, তাই না? আসল খেলাটা তো নেতৃত্বের। একদিকে বাবর, একজন পোড় খাওয়া সেনাপতি, যার সৈন্যরা তার জন্য জীবন দিতেও রাজি। আর অন্যদিকে ইব্রাহিম লোদি, একজন তরুণ আর কিছুটা বেপরোয়া শাসক। বাবর নিজেই লিখেছিলেন যে লোধির কোনো নির্দিষ্ট পরিকল্পনাই ছিল না, সে শুধু অসতর্কভাবে এগিয়েই যাচ্ছিল। আর এই বিশাল যুদ্ধের মঞ্চ হিসেবে বেছে নেওয়া হল পানিপথকে। কেন? কারণটা খুব সিম্পল। পানিপথ ছিল দিল্লির গেটওয়ে। যে পানিপথ জিতবে, তার জন্য পুরো হিন্দুস্তানের দরজা খুলে যাবে। তাই এখানেই হওয়ার ছিল ফাইনাল শোডাউন। তাহলে প্রশ্ন হল, বাবরের হাতে এমন কি জাদু ছিল যা এই অসম্ভবকে সম্ভব করে তুলল? এখানেই আসছে তার আসল তুরুপের তাস। এমন কিছু টেকনোলজি আর কৌশল যা লোদির বাহিনী এর আগে কখনো চোখেই দেখেনি। বাবরের সবচেয়ে বড় অস্ত্রটাই ছিল গান পাউডার। হ্যাঁ, ভারতে বারুদ হয়তো আগেও ছিল, কিন্তু খোলা যুদ্ধক্ষেত্রে কামানকে এমন কৌশলগতভাবে ব্যবহার করার আইডিয়াটাই ছিল একেবারে নতুন। আর এটাই ছিল আসল গেম চেঞ্জার। মানে বাবরের বাহিনীটা ছিল তখনকার সময়ের হিসেবে একটা আধুনিক কমব্যাট মেশিনের মতো। একদিকে কামানের গোলা, আরেকদিকে বন্দুকধারী সৈন্য। এই দুটো মিলে এমন এক বিধ্বংসী শক্তি তৈরি করেছিল যা লোদির তলোয়ার আর হাতির বাহিনীর কল্পনারও বাইরে ছিল। বাবরের দ্বিতীয় অস্ত্র ছিল এক মঙ্গল কৌশল, যার নাম তুলুগুমা। এই কৌশলের আইডিয়াটা ছিল সাংঘাতিক রকম সহজ, কিন্তু অসম্ভব কার্যকর। শত্রুকে সামনে ব্যস্ত রেখে দুই পাশ থেকে দ্রুতগতির অশ্বারোহী বাহিনী দিয়ে চক্কর কেটে পেছন থেকে আক্রমণ করা। এটা ছিল শত্রুকে ফাঁদে ফেলার একটা পারফেক্ট ছক। শুধু আক্রমণই নয়, বাবরের ডিফেন্সও ছিল দারুণ মজবুত। এর জন্য ছিল এক চতুর ব্যবস্থা, যার নাম আরবা। প্রায় 700 গরুর গাড়িকে চামড়ার দড়ি দিয়ে বেঁধে তিনি একটা চলন্ত দুর্গ তৈরি করেছিলেন। মানে এই দেয়ালের আড়াল থেকে তার গোলন্দাজ আর বন্দুকবাজরা একদম নিরাপদে থেকে ফায়ার করতে পারছিল। আচ্ছা, এবার আসা যাক লোদির সবচেয়ে বড় শক্তিটার কথায়, তার সেই ভয়ঙ্কর হাতিগুলো। 16 শতকের এই জীবন্ত ট্যাঙ্কগুলোর বিরুদ্ধে বাবরের টেকনোলজি কিভাবে রুখে দাঁড়িয়েছিল? লোদির তুরুপের তাস ছিল তার 1000 রণহস্তির বাহিনী। এই হাতিগুলো ছিল 16 শতকের একেবারে জীবন্ত ট্যাঙ্ক। ভাবুন তো, এক একটা পাহাড় যেন এগিয়ে আসছে, যাদের থামানো প্রায় অসম্ভব। লোদির পুরো বিশ্বাস ছিল এই হাতির পালের সামনে বাবরের ছোট্ট বাহিনী খড়কুটো মতো উড়ে যাবে। কিন্তু এর পরেই ঘটল সেই ঘটনা যা পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিল। মানে যখন টেকনোলজি মুখোমুখি হয় ট্র্যাডিশনের, তখন তো ইতিহাস নতুন করে লেখাই হয়, তাই না? কামানের বিকট শব্দে হাতিরা ভয় পেয়ে উল্টো নিজেদের বাহিনীর দিকেই দৌড় লাগাল। মানে যেটা ছিল লোদির সবচেয়ে বড় তুরুপের তাস, সেটাই বুমেরাং হয়ে তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াল। কামানের গর্জন আর আগুন দেখে হাতিগুলো এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে তারা নিজেদের সৈন্যদেরই পায়ের নিচে পিষে ফেলতে শুরু করে। মুহূর্তে একটা চরম বিশৃঙ্খলা তৈরি হয়ে গেল। তো চলুন এবার একটু স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক বাবরের প্ল্যানটা ঠিক কিভাবে কাজ করেছিল সেদিন যুদ্ধক্ষেত্রে। বাবরের পরিকল্পনাটা ছিল একদম নিখুঁত। প্রথমে লোদির বিশাল বাহিনী সামনে থেকে আক্রমণ শুরু করে। বাবরের সেই গরুর গাড়ির দুর্গ সেই প্রথম ধাক্কাটা আটকে দিল। ঠিক সেই মুহূর্তে গর্জে উঠল বাবরের কামান, যা লোদির হাতির বাহিনীকে ছত্রভঙ্গ করে দিল। আর যেই না লোদির বাহিনীতে বিশৃঙ্খলা শুরু হলো, অমনি দুই পাশ থেকে তুলুগুমা বাহিনী তাদের ঘিরে ফেলে পেছন থেকে আক্রমণ করল। লোদির সৈন্যরা তখন সামনে কামান আর পেছনে অশ্বারোহীর মাঝে স্যান্ডউইচের মতো আটকা পড়ে গেল। পালানোর আর কোনো রাস্তাই খোলা ছিল না। বাবর নিজেই এই জয়ের গতি দেখে অবাক হয়েছিলেন। তার নিজের কথাতেই মাত্র অর্ধেক দিনের মধ্যে দিল্লির বিশাল সেনাবাহিনী ধুলোয় মিশে গেল।
ভাবুন, মাত্র কয়েক ঘন্টার মধ্যে একটা বিশাল সাম্রাজ্যের পতন। ফলাফলটা ছিল এক কথায় বিধ্বংসী। মাত্র কয়েক ঘন্টার মধ্যে সুলতান ইব্রাহিম লোদি নিজে তো মারা গেলেনই, সাথে তার 15,000-এরও বেশি সৈন্য নিহত হল। একটা দুপুরেই দিল্লির সালতানাতের ইতি ঘটল। তো এই একটা যুদ্ধ, এর প্রভাব কিন্তু শুধু ওই যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না, এর ফল ছিল অনেক সুদূরপ্রসারী, যা গোটা ভারতের ভবিষ্যৎকেই বদলে দিয়েছিল। দেখুন, পানিপথের এই যুদ্ধটা ক্ষমতার ভারসাম্যে কি বিশাল একটা ওলটপালট করে দিয়েছিল। একদিকে দিল্লির সালতানাতের পতন ঘটল, আর অন্যদিকে বাবর স্থাপন করলেন মুঘল সাম্রাজ্যের ভিত্তি, যে সাম্রাজ্য আগামী 300 বছরেরও বেশি সময় ধরে উপমহাদেশ শাসন করবে। আসলে এই যুদ্ধের সবচেয়ে বড় শিক্ষাটা কি ছিল জানেন? এটা শুধু একজন শাসকের বদলে আরেকজনের আশা ছিল না, এটা ছিল উপমহাদেশের যুদ্ধ কৌশলের একটা আমূল পরিবর্তন। এই যুদ্ধের পর থেকেই বারুদ আর রণকৌশলের যুদ্ধক্ষেত্রের ভাগ্য নির্ধারণ করতে শুরু করল। আর এই হলেন সেই মানুষটা, বাবর, যার মাথা থেকে বেরোনো উদ্ভাবনী কৌশল আর পরিকল্পনা ভারতের ইতিহাসকে একটা নতুন দিকে ঠেলে দিয়েছিল। তিনি আসলে প্রমাণ করে দিয়েছিলেন যে সবচেয়ে বড় বাহিনী নয়, বরং সবচেয়ে ভালো আইডিয়াটাই শেষ পর্যন্ত জেতে। তাই পানিপথের এই যুদ্ধটা আমাদের সামনে একটা চিরন্তন প্রশ্ন রেখে যায়, তাই না? আসল শক্তিটা ঠিক কোথায়? বিশাল একটা সেনাবাহিনীতে, নাকি যুগান্তকারী একটা আইডিয়াতে? এই উত্তরটাই হয়তো ইতিহাসকে বারবার নতুন করে লিখিয়ে নেয়।